পুলিশ আমাকে নিয়ে যেই বাহিরে যাবে তখন পুলিশ অফিসারের দিকে আমি তাকিয়ে বললাম, আমার মৃত্যুদণ্ড হোক আর যাই হোক না কেন, আমি আদালতের রায় মাথা পেতে নিব, তবে যাওয়ার আগে আমাকে আমার মায়ের জানাজা পড়তে দিন। পুলিশ অফিসার উল্টা আমাকে ধমক দিয়ে বলল, নিজের মাকে খুন করে আবার জানাজা পড়তে চাস? তোদের মতো কুলাঙ্গার সন্তান আছে বলেই আজকে আমাদের দেশটা নষ্ট হচ্ছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ পুলিশের সাথে বাইরে যেতে লাগলাম। এইদিকে সবাই আমাকে দেখে আমার মুখে থুতু দিচ্ছে, আর সবাই বলাবলি করছে এতটা ভালো একটা ছেলে, কারো সাথে কোনোদিন রেগে কথা বলে নাই, কিন্তু আজকে এই ছেলে ওর মাকে খুন করে ফেললো। আমাদের তো বিশ্বাস হচ্ছে না, আর করবেই বা না কেন? আজকাল ছেলেপেলেদের ভেতরে কি যে চলে তা জানা মুশকিল। মনে মনে আমি বললাম, আজকে আমি খুন না করেও খুনি, তাও সেটা আমার মায়ের। জানি এখানে আমি কোনো কিছু বললে কেউ বিশ্বাস করবে না, তাই চুপ করে রইলাম। আমার ভেতরে এখন যে কি চলতেছে সেটা শুধু আমিই জানি। শুধু পারছি না এই পুলিশের জন্য, ওরা আমাকে আটকে রেখেছে। পুলিশের জিপে ওঠার পর আমার সৎ বাবা আবার বাহিরে এসে বলল, স্যার। পুলিশ অফিসার বলল, আরে তোমরা কিছু চিন্তা করো না, এই ছেলের ফাঁসি হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। যে নিজের মাকে মারতে পারে এই ছেলে অবশ্যই দেশের ক্ষতি করতে পারে। যদিও ওর মৃত্যু না হয় আমি ওকে গুলি করে মারবো, চিন্তা করবেন না। আমার সৎ বাবা বলল, দেখেন স্যার, বিষয়টা এটা না। আমার যে ছোট মেয়েটা আছে ভেতরে দেখলেন, মানে এই ছেলের চাচাতো বোন হয়। এই ছেলের বাচ্চা আমার মেয়ের পেটে। এখন কি করব বলেন? আমি খুব বিপদে আছি, যদি ওর মা জানতে পারে। আমি এটা নিয়ে খুব টেনশনে আছি। এটা শুনে পুলিশ অফিসার আরো বেশি ক্ষেপে গেল, শুধু বলল, এসব বিষয় আমি পরে দেখছি, এই গাড়ি চালাও। আমি চুপচাপ বসে আছি, একদম বোবা হয়ে গেছি। এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। বিপদে বন্ধুরাও আসবে না, আর আমার এই পৃথিবীতে আপন থাকার মতো আমার আম্মু ছিল, কিন্তু তাকেও ওরা মেরে ফেললো। হঠাৎ দেখি আবার রাস্তায় জ্যাম লেগে আছে। একজন কনস্টেবল বলল, স্যার, ওই দিনের মেয়েটা হয়তো এখানে এসেছে, আমাদের অপেক্ষা করতে হবে। যদি কিছু না মনে করেন একটা কথা বলবো স্যার। পুলিশ অফিসার বলল, হুম বলো। কনস্টেবল বলা শুরু করলো, স্যার, অনেক দিনের ইচ্ছা ছিল বিশ্ব সুন্দরীকে দেখব, যদি বলেন তো। পুলিশ অফিসার ধমক দিয়ে বলল, এখানে চুপচাপ বসে থাকো, এত কথা বলো কেন? বুড়া বয়সে কত শখ। প্রায় অনেকক্ষণ পর জ্যাম শেষ হলো। যখন আমি চলে যাব তখন দেখি মিতু ভিড় থেকে বের হচ্ছে। হঠাৎ করে মিতুর চোখের উপর আমার নজর পড়তেই মিতু আমাকে দেখে জায়গায় দাঁড়িয়ে গেল। ও হয়তো ভাবতেও পারছে না আমার হাতে হাত করা লাগিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। আজকে 5 দিন হলো আমাকে একা একটা শিকলবন্দি রুমে আটকে রাখা হয়েছে। আমার সম্পর্কে সবকিছু জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সবশেষে এটা জানতে পারে যে আমার আম্মুকে আমি নিজেই মেরেছি। এজন্য আদালত থেকে আমাকে সরাসরি ফাঁসির রায় দেওয়া হলো। শুধু এইটুকুই বলেছে, ফাঁসির ডেটটা পরে জানানো হবে। সকালে বসে আছি, হঠাৎ একজন কনস্টেবল আমাকে এসে বলল, মিতু আর রিপন নামে 2 জন এসেছে, তারা আপনার সাথে দেখা করবে। মনে রাখবেন আপনার সময় কিন্তু 20 মিনিট। আমাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু আমার হাতে হাত করা লাগিয়ে আবার আরেকটা দেওয়ালবন্দি রুমে নিয়ে গেল। স্পষ্টভাবে অন্য পাশ থেকে মিতুকে আর রিপনকে দেখা যাচ্ছে। কনস্টেবল আমাকে রেখে দূরে চলে গেল। আমি এবার নিচে বসে বললাম, আপনারা এখানে কার খোঁজে এসেছেন? ধপ করে রিপন বলল, এত কিছু হয়ে গেল আর আমরা জানতে পারলাম না। আমি জানি এসব তুই করিস নাই, তোর সৎ বাবা আর মায়া মিলে এসব করেছে, আমরা ছাড়বো না ওদের। আমি বাহিরে হাতটা দিয়ে বললাম, আমার হাতের উপর তোর হাত দে। ওরা আমার কথা মতো তাই করলো। আমি এবার বললাম, আমাদের বেস্ট ফ্রেন্ডের কসম, তোদের আমার জন্য কিছু করতে হবে না, সবকিছু বাদ দিয়ে দে। হ্যাঁ, আমি আমার আম্মুকে খুন করেছি, এটাই হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। আর মিতু, তোকে একটা কথা বলি, জীবনে অনেক ছেলে পাবি, কিন্তু রিপনের মতো কাউকে পাবি না। রিপন তোকে অনেক ভালোবাসে, কিন্তু ভয়ে বলে না। যদি বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট করে দিস। আমি এসব জানতাম না, কিন্তু ওর ডায়েরি পড়ে সবকিছু জেনেছি। আমি চাই তোরা 2 জন বিবাহ করে সুখে থাক, আর মনে করবি আমাদের জীবন থেকে একজন বেস্ট ফ্রেন্ড হারিয়ে গেছে, ভাববি মারা গেছে সে। রনি নামে কেউ ছিল না। একটা কথা কি জানিস মিতু, তোদের আদর করার জন্য মা বাবা ভাই বোন সবাই আছে, কিন্তু আমার জন্য এই একজন আম্মুই ছিল। কিন্তু ওরা আমার আম্মুকে বাঁচতে দিল না। কি করব বল? তখন আমার কিছুই করার ছিল না। ওরা আমাকে বেঁধে রেখে এসব করেছে। জানি তোরা চেষ্টা করলেও আমাকে বাঁচাতে পারবি না, এজন্য আমি বলছি আমার আশা বাদ দিয়ে দে। কিছুক্ষণের ভেতরে সবকিছু শেষ হয়ে গেল। এবার একটু থেমে চোখের পানি ছেড়ে দিয়ে আবার বললাম, সকালে আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিল রে, খুব বেশি মনে পড়ে এটা, নিজেকে মানাতে পারছি না। হয়তো আমিও খুব শীঘ্রই আম্মুর কাছে চলে যাব। এসব বলে নিচে বসে কান্না করছি। এবার মিতু আমার হাত জড়িয়ে ধরে বলল, আমি কসম করে বলছি, ওদের কাউকে আমি ছাড়বো না।
যে আমার বন্ধুর এই অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না। এই রিপন চল। এবার আমি মিতুর হাত ধরে বললাম, আমি কি বলেছি মনে আছে? আমার চিন্তা তোদের করতে হবে না, সবকিছু বাদ দিয়ে দে, কপালে যা আছে তাই হবে। রিপন আবার বলল, কিন্তু রনি। আমি বললাম, কোনো কিন্তুর আর দরকার নেই। যেখানে সবকিছু আমার বিরুদ্ধে সেখানে তোরা আর কি করবি? তবে একটা জিনিস আমার খুব কষ্ট লাগলো, আমার নিজের আপন চাচাতো বোন কিভাবে এটা করতে পারলো। আমি ওর নিজের মায়ের পেটের ভাই না হই, কিন্তু চাচাতো ভাই তো ছিলাম। ওরা যদি আমাকে বলতো তাহলে আমি আমার আম্মুকে নিয়ে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতাম, কিন্তু ওরা তা হতে দিল না। রিপন মাথা নিচু করে বলল, আমরা চেষ্টা করে দেখব কি করা যায়। এবার আমি কষ্ট লুকিয়ে হাসি দিয়ে বললাম, যা তোরা, আমার জন্য এত চিন্তা করিস না, আর আমি তোদের অনেক মিস করব। আর রিপন, একটা কথা, যদি আমাকে ফাঁসি দেওয়া হয় তাহলে আমি মরার পরে ওদের দুইজনকে জ্যান্ত পুড়িয়ে কুত্তা দিয়ে ওদের মাংস খাওয়াবি, এর আগে না। এই একটা আবদার তুই পূরণ করবি না? রিপন এবার আমার হাত ছেড়ে জোরে জোরে কান্না করে বলল, আজকে আমাদের চোখের সামনে আমার বেস্ট ফ্রেন্ড এই কথা বলছে, আমি পারলাম না রে, মাফ করে দিস। আমি শেষবারের মতো মিতুর দিকে তাকিয়ে বললাম, অনেক ভালোবাসি রে তোদের দুইজনকে, কিন্তু এখন তোদের পথ আলাদা আর আমার পথ আলাদা। 20 মিনিট আমার হয়তো শেষ হয়ে গেছে, তবে যাওয়ার আগে একটা কথা বলি, যদি আমি আবার এই গ্রামে বেঁচে ফিরে আসি তবে সেটা খুব ভয়ঙ্কর ভাবে হবে। এজন্য দোয়া কর আমার যেন ফাঁসি হয়ে যায়, না হলে ওদের কাউকে আমি ছাড়বো না। আজকে বিনা কারণে জেলে আছি, কারণ আমার পক্ষে কেউ কথা বলবে না, যেখানে আমার আপন দুইজন আমার বিরুদ্ধে, আবার ওরাই খুনি। এসব বলতে বলতেই পেছনে কনস্টেবল এসে বলল, আপনার সময় শেষ, চলেন। ভেতরে যাওয়ার আগে রিপন বলল, তোর জন্য অপেক্ষায় আছি। আমার মন বলছে তুই অবশ্যই ফিরে আসবি, তবে তুই চিন্তা করিস না, তোর কথাও রাখবো। পেছনে ফিরে তাকিয়ে দেখি মিতু আমার দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। আমি জানি ওরা আমার কতটা কাছের বন্ধু, বন্ধুত্বের দোহাই দিয়েছি দেখেই ওরা হয়তো আজকে বেঁচে গেল, না হলে রিপন গিয়ে আজকেই ওদের শেষ করে দিত।